হাই বন্ধুরা, সুপ্রভাত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের সকালবেলা বিজ্ঞান আলোচনা শুরু করছি। আমার আজকের প্রতিবেদন, আচ্ছা, কখনো কি ভেবে দেখেছে যে টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব? অর্থাৎ কল্পকাহিনী বইতে আমরা যেসব ঘটনাগুলো লক্ষ্য করি, যে একটি মানুষ একটি মেশিনে বসে একটি বোতাম টিপল, সে ভবিষ্যতে চলে যাবে, আবার সে বোতাম টিপল, অতীতে চলে গেল। এটা কি বাস্তবে সম্ভব? চলুন আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সে সত্যি কাহিনীটাই বলবো, যে আদৌ এটি সম্ভব হবে কিনা, বা এর পিছনে কি বৈজ্ঞানিক কারণ থাকতে পারে। টাইম ট্রাভেল বা সময়ের মাঝে পরিভ্রমণ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। 1895 সালে H.G. ওয়েলস সর্বপ্রথম এই বিষয় নিয়ে দ্য টাইম মেশিন নামে একটি জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছিলেন। এরপর থেকে এ নিয়ে অজস্র কল্পকাহিনী এবং উপন্যাস লেখা হয়েছে। এমনকি ব্লকবাস্টার সিনেমাও তৈরি হয়েছিল বেশ কয়েকটি, সেগুলো হয়তো আপনারা দেখে থাকবেন। তার মধ্যে স্টার ওয়ার্স অন্যতম। এসব কল্পকাহিনীতে দেখা যায় টাইম মেশিনে চড়ে খুব সহজেই মানুষ অতীত বা ভবিষ্যতে পরিভ্রমণ করছে। যেমন ধরুন, আপনার ইচ্ছে হলো অতীতে ফিরে যেতে, আপনি টাইম মেশিনে চড়ে ব্যাক বাটন টিপে চলে যেতে পারবেন দূর অতীতের কোনো এক ঐতিহাসিক সময়ে। আবার হয়তো আপনার ইচ্ছে হলো ভবিষ্যতের পৃথিবীটা কেমন দেখতে, সেটাকে দেখবেন। আপনি টাইম মেশিনের ফরওয়ার্ড বাটন টিপে চলে গেলেন সুদূর ভবিষ্যতে। ব্যাপারটি মজার কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে সময়ের মাঝে পরিভ্রমণ করা কি আদৌ সম্ভব? এই নিয়ে বিজ্ঞানী মহলে দ্বিমত রয়েছে। একদল বিজ্ঞানী মনে করেন এটি আদৌ সম্ভব নয়, আরেক দল বিজ্ঞানী মনে করেন তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বর্তমান প্রযুক্তিতে এটি কখনোই সম্ভব নয়, তবে ভবিষ্যতে সম্ভব হতে পারে। সময় হলো বহতা নদীর মতো, যেটি একবার চলে যায় আর ফেরত আসে না। সময় কখনো উল্টো দিকে প্রবাহিত হয় না, প্রতি মুহূর্তেই আমরা একটু একটু করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে যেটা বর্তমান, পর মুহূর্তে সেটাই অতীত। অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে আমরা ক্রমাগত এগিয়ে যাচ্ছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই অবিরাম পথ চলার কোনো বিরতি নেই। কিন্তু বর্তমান থেকে অতীতে ফেরা কি সম্ভব, অথবা সুদূর ভবিষ্যতে চট করে চলে যাওয়া যাবে কি? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন আমরা দেখি সময় ব্যাপারটি আসলে কি এবং কিভাবে সময় সূত্রপাত হয়েছিল। বিজ্ঞানীদের মতে 13.5 বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণে বা বিগ ব্যাংয়ের ফলে আমাদের চেনা মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। এই মহাবিস্ফোরণে পরস্পরই মহাবিশ্ব প্রসারিত হওয়া শুরু করে এবং অদ্যাবধি প্রসারিত হয়েই চলেছে। এই প্রসারণের ফলে মহাবিশ্বে স্থানের বা স্পেসের সৃষ্টি হয়েছিল, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি মাত্রা রয়েছে। কিন্তু বিজ্ঞানীদের মতে এই মহাবিস্ফোরণের ফলে ত্রিমাত্রিক স্থানের পাশাপাশি আরেকটি মাত্রার সূচনা হয়েছিল। মহাবিশ্বে কোনো বিন্দুকে চিহ্নিত করতে হলে ত্রিমাত্রিক স্থানের পাশাপাশি এই চতুর্থ মাত্রাটিকেও উল্লেখ করা প্রয়োজন। এই চতুর্থ মাত্রাটি কি জানেন? সময় বা টাইম বা কাল। বিজ্ঞানীরা বলছেন মহাবিস্ফোরণের আগে স্থান এবং কালে কোনো অস্তিত্ব ছিল না, সবকিছু একটি বিন্দুতে স্থির অবস্থায় ছিল। মহাবিস্ফোরণের ফলে একই স্থানে স্থান এবং কালের সৃষ্টি হয়েছে। যদিও দৈনন্দিন জীবনে স্থান এবং কালকে আমরা আলাদা করে মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে স্থান কালের যৌথ বুননেই মহাবিশ্বের অবকাঠামো তৈরি হয়েছিল। মহাবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে এটি দেখিয়েছেন। বস্তুত সময় হচ্ছে মহাবিশ্বের একটি অন্যতম মাত্রা, যার প্রভাবে মহাবিশ্ব সর্বদাই পরিবর্তিত হচ্ছে। আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে সময়ের সাথে গতির একটি সম্পর্ক তুলে ধরেছেন। তিনি বলেছেন, সময় ব্যাপারটি ধ্রুব নয়, এটি আপেক্ষিক। কোনো বস্তুর গতি বৃদ্ধি পেলে তার সময় ক্রমশ স্লথ হয়ে যাচ্ছে দেখা যাবে। যেমন ধরুন, দুজন যমজ ভাইয়ের একজনকে রকেটে করে মহাশূন্যে পাঠানো হলো, আরেক ভাই পৃথিবীতে অবস্থান করলো। ধরা যাক মহাশূন্য রকেটটি আলোর গতির কাছাকাছি 99% গতিতে 5 বছর চলার পর পৃথিবীতে আবারও ফিরে এলো। পৃথিবীতে ফিরে আসার পর দেখা যাবে ওই 5 বছরে পৃথিবীতে 36 বছরের সমান সময় পার হয়ে গেছে। এর কারণ হলো আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব অনুসারে প্রচণ্ড গতির কারণে রকেটের ভিতর সময় স্লথ হয়ে গিয়েছিল। সেজন্য এক ভাইয়ের কাছে রকেটের ভেতর যে সময়টাকে মনে হচ্ছে 5 বছর, অন্য ভাইটির কাছে সে সময় পৃথিবীতে কেটেছে পুরো 36 বছরের সমান। ভ্রমণ শেষে মহাশূন্যচারী ভাইটি তার পৃথিবীতে অবস্থানকারী যমজ ভাইটির চেয়ে বয়সে 31 বছর ছোট হয়ে যাবে। শুধু তাই নয়, সে ফিরে আসবে 31 বছর পরের পৃথিবীতে বা ভবিষ্যতে। তার চেনা পৃথিবী তখন অনেক পাল্টে গেছে। একে অন্যের কাছে বৈজ্ঞানিক
কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু বিজ্ঞান হলো এটি সম্ভব। বিজ্ঞানের পরিভাষা একে বলা হয় টাইম ডাইলেশন বা সময় প্রসারণ। এর সপক্ষে অনেক পরীক্ষামূলক প্রমাণও রয়েছে। মজার ব্যাপার হলো বাস্তবে এর প্রয়োগ দৈনন্দিন জীবনে আমরা এখনও করছি। আজকাল গাড়িতে পথ নির্দেশনার জন্য জিপিএস স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়। এইসব স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক উঁচুতে মহাশূন্যে অবস্থান করছে, প্রায় 36,000 কিলোমিটার পৃথিবীর কক্ষপথ থেকে। এদের গতি আলোর গতির কাছাকাছি নয়, সেকেন্ডে মাত্র 3.9 কিলোমিটার। আলোর গতি হলো সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুতরাং এসব স্যাটেলাইটের গতি আলোর গতির একটি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। কিন্তু তারপরও এই গতির কারণে জিপিএস স্যাটেলাইটগুলোর ঘড়িগুলো প্রতিদিন 38 মাইক্রোসেকেন্ড করে স্লো হয়ে যায়। কিন্তু এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি হলো সময়ের ওপর মহাকর্ষ বলের প্রভাব রয়েছে। এটি আইনস্টাইন তার আপেক্ষিকতা সাধারণ তত্ত্বে দেখিয়েছেন। পৃথিবী থেকে অনেক উচ্চতা থাকার ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাব জিপিএস স্যাটেলাইটগুলোর ওপর একটু কম হয়। ফলে জিপিএস স্যাটেলাইটের ঘড়িগুলো পৃথিবীর ঘড়িগুলোর চেয়ে প্রতিদিন 45 মাইক্রোসেকেন্ড বেশি গতিতে চলে। গতি এবং মহাকর্ষ এই দুটি ধরনের টাইম ডাইলেশনের জন্য সামগ্রিকভাবে ঘড়িগুলো পৃথিবীর ঘড়ির চেয়ে 45-7 অর্থাৎ 38 মাইক্রোসেকেন্ড বেশি গতিতে চলে। মাইক্রোসেকেন্ড হলো সেকেন্ডের মিলিয়ন ভাগের 1 ভাগ বা 10 লক্ষ ভাগের 1 ভাগ। আমাদের দৈনন্দিন সময়ের হিসাবে এটি খুবই বেশি নয়। তবুও এজন্য জিপিএস স্যাটেলাইটের ঘড়িগুলোকে পর্যায়ক্রমে ক্রমান্বয়ন বা ক্যালিব্রেশন করা হয়। এটা না করা হলে জিপিএস স্যাটেলাইটগুলো সঠিকভাবে কাজ করতে পারত না। তাহলে টাইম ডাইলেশনের ব্যাপারটিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে থেকে ঘুরে আসলে মন্দ হয় না, তাই না? কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো আলোর গতির কাছাকাছি গতিতে চলার মতো কোনো যানবাহন মানুষ এখন আবিষ্কার করে উঠতে পারেনি। এছাড়াও আরেকটি সমস্যা রয়েছে, সেটি হলো আলোর গতিতে চললে কোনো বস্তুর ভর হয়ে যাবে অসীম এবং দৈর্ঘ্য হবে শূন্য। এটাও আইনস্টাইন তার সমীকরণের মাধ্যমে দেখিয়েছিলেন তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্বে। সেজন্য আলোর গতিতে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে নয়। এই জন্য আইনস্টাইন টাইম ট্রাভেল নিয়েই যথেষ্ট সন্দিহান ছিলেন। তবে টাইম ট্রাভেলে আরেকটি সম্ভাব্য উপায় রয়েছে, কিন্তু এক্ষেত্রেও আমাদের আইনস্টাইনের শরণাপন্ন হতে হবে। আগেই বলেছি যে স্থানকালের যৌথ বুননেই মহাবিশ্বের অবকাঠামো গঠিত হয়েছে। স্পেস টাইমকে আমরা একটি রবারের চাদরের সঙ্গে তুলনা করতে পারি। এই চাদরের উপর আমরা যদি একটি সিসার বল রাখি, তাহলে বলটির ভরের জন্য এর চারপাশে রাবারের চাদরটি বাঁকা হয়ে যাবে। ঠিক তেমনিভাবেই সূর্যের ভরের জন্য তার চারপাশের স্পেস টাইমের মধ্যে এক ধরনের বক্রতার সৃষ্টি হয়েছে, আর সেটিকে অনুসরণ করে পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। ঠিক একইভাবে সূর্য প্রদক্ষিণ করছে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে। যে বস্তুর ভর যত বেশি হবে তার চারপাশে বক্রতার পরিমাণ তত বেশি হবে, সেজন্যই তার মহাকর্ষ বলও হবে তত বেশি। এভাবেই আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে মহাকর্ষ বলের ব্যাখ্যা দিয়েছেন। এরকম যুগান্তকারী ধারণা আইনস্টাইনের আগে আর কারো মাথায় আসেনি। তাঁর আবিষ্কৃত সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব গত 100 বছরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ভুলভাবে প্রমাণিত হয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বকে কাজে লাগিয়ে টাইম ট্রাভেল করা সম্ভব। সেজন্য মহাকর্ষ বলকে ব্যবহার করতে হবে। এ ব্যাপারে ফ্র্যাঙ্ক টিপলার নামে এক জ্যোতির্বিজ্ঞানী একটি অভিনব পদ্ধতির কথা বলেছিলেন। তিনি বলেছেন, সূর্যের চেয়ে 10 গুণ ভারী কোনো বস্তুকে যদি সিলিন্ডারের আকৃতি দেওয়া যায় এবং সেটাকে যদি প্রচণ্ড গতিতে ঘোরানো যায়, তাহলে এই সিলিন্ডারের ভেতরকার স্পেস টাইমের চাদরের মধ্যে একটি সুড়ঙ্গ তৈরি হবে, যার ভেতর দিয়ে অতীতে ভ্রমণ করা সম্ভব হবে। তিনি তাত্ত্বিকভাবে তার ধারণাটি প্রকাশ করেছিলেন, কিন্তু বলাই বাহুল্য এটিকে বাস্তবে রূপ দেওয়ার মতো প্রযুক্তি মানুষের হাতে নেই। সেজন্য এটাকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতোই মনে হবে। এখানে বলে রাখি, বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন কিছু চমকপ্রদ বস্তুর সন্ধান পেয়েছেন যেগুলো বৈজ্ঞানিক কল্পকাহিনীও হার মানায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, যে নিয়ে আমার ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে একটি হিন্টস আপনাদের দিয়ে রাখি, তা ব্ল্যাক হোল হলো এমন এক মহাজাগতিক বস্তু যার প্রবল মহাকর্ষ বলের প্রভাবের ভেতর থেকে আলোক রশ্মি সহ কোনো ধরনের সিগন্যালই বেরোতে পারে না। ব্ল্যাক হোলের ভেতরটি সম্পূর্ণ অন্ধকার। ব্ল্যাক হোলের ভেতর স্পেস টাইমের বক্রতাটি অসীম আকার ধারণ করেছে। বিজ্ঞানীরা একে বলেন সিঙ্গুলারিটি। তাঁদের মতে ব্ল্যাক হোলের অভ্যন্তরে এটি একটি অদৃশ্য সুড়ঙ্গের আকার ধারণ করেছে। শুধু তাই নয়, স্পেস টাইমের এই সুড়ঙ্গের মাধ্যমে বিশাল মহাবিশ্বে একটি ব্ল্যাক হোল অন্য একটি ব্ল্যাক হোলের সাথে সংযুক্ত অবস্থায় থাকতে পারে।
বাইরে থেকে দেখে মনে হবে ব্ল্যাক হোল দুটো লক্ষ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত, কিন্তু প্রকৃতপক্ষে স্পেস টাইমের সুড়ঙ্গের ভেতর দিয়ে তারা পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। স্পেস টাইমের ভেতরে এই অদৃশ্য সুড়ঙ্গের নাম তারা দিয়েছেন ওয়ার্ম হোল। ব্যাপারটি সায়েন্স ফিকশনের মতো মনে হলেও ব্ল্যাক ওয়ার্ম হোলের ধারণাটি অবশ্য নতুন কিছু নয়। সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। আইনস্টাইন এবং তার সহযোগী বিজ্ঞানী নাথান রোজেন 1935 সালে লেখা এক গবেষণা নিবন্ধে এর ইঙ্গিত দিয়েছিলেন। তারা অবশ্য তখন ওয়ার্মহোল নামটি ব্যবহার করেননি। বিজ্ঞানী মহলে তখন একে আইনস্টাইন রোজেন ব্রিজ নামে আখ্যায়িত করা হতো। অনেক বিজ্ঞানী ওয়ার্মহোলকে মহাবিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার শর্টকাট রাস্তা বলে মনে করেন। তাদের মতে ওয়ার্মহোলে ভিতর দিয়ে পরিভ্রমণ করে সম্পূর্ণ ভিন্ন স্থানে এবং ভিন্ন সময়ে গিয়ে উপস্থিত হওয়া সম্ভব, যদিও এ ব্যাপার নিয়ে বাস্তবে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ এখনও আসেনি। আরেক দল বিজ্ঞানী মনে করেন গবেষণাগারের পেছনে শক্তিশালী মহাকর্ষ বলের ক্ষেত্র সৃষ্টি করে স্থানকালের চাদরের মধ্যে কৃত্রিম সুড়ঙ্গ তৈরি করে তার ভেতর দিয়ে অতীতে ফিরে যাওয়া যাবে। তবে এতটা শক্তিশালী মহাকর্ষ বল সৃষ্টি করার মতো প্রযুক্তি মানুষের হাতে এখনও আসেনি, তবে ভবিষ্যতে হলেও হতে পারে বলে মনে করেন বিজ্ঞানী মহল। প্রথমেই বলেছি, সময়ের মাঝে পরিভ্রমণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সীমা নেই। সেটি মাঝে মাঝে বিজ্ঞানীদের মধ্যেও পরিলক্ষিত হয়। তবে এ ব্যাপারে কিছু কূটাভ্যাস, যেটাকে বলে প্যারাডক্সেস রয়েছে, সেগুলো একটু আলোচনা করা দরকার। যেমন ধরুন, কেউ যদি অতীতে ফিরে গিয়ে তার নিজের দাদাকে ছোট বয়সে হত্যা করে আসে, তাহলে কি হবে? তাহলে তো তার নিজের বাবারই জন্ম হবে না এবং তার ফলে তার নিজেরও জন্ম হবে না। তাহলে সে তার দাদাকে হত্যা করলো কিভাবে? টাইম ট্রাভেলের ক্ষেত্রে একে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তারপর ধরুন, আমরা ভাবছি ভবিষ্যতের মানুষ টাইম ট্রাভেল করার মতো প্রযুক্তি অর্জন করবে। তাহলে এতদিন ভবিষ্যৎ থেকে বেশ কিছু মানুষ অতীতে, অর্থাৎ আমাদের বর্তমানে চলে আসার কথা ছিল, কিন্তু তাদেরকে কোথাও তো দেখা যাচ্ছে না। সেজন্য অনেক বিজ্ঞানী বলেন টাইম ট্রাভেল ব্যাপারটি তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে বেশ গোলমেলে। পদার্থবিদ এবং জনপ্রিয় বিজ্ঞান লেখক ডক্টর মিচিও কাকুর মতে টাইম ট্রাভেলের ক্ষেত্রে প্রকৃতিগত কোনো বাধা নেই। এটি মূলত একটি ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা। এই সমস্যা সমাধান করার মতো প্রযুক্তি এখনও পর্যন্ত মানুষের হাতে আসেনি। তথ্যসূত্র ফিজিক্স অব দ্য ফিউচার, মিচিও কাকু।